আসসালামু আলাইকুম। আমি জয় বলছি। সামনে আমাদের কয়েকদিন পরে আমাদের দেশে একটি সাজানো নির্বাচন আছে। তার সাথে আছে একটা গণভোট। আমি জানি আপনারা সবাই ভীষণ বিরক্ত। এই গত 1.5 বছরে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি গেছে, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নেই, আপনাদের ভয় থাকতে হয়েছে। আপনারা সবাই বিরক্ত, ভোট দিতে চান যেভাবেই হোক এই সরকার চলে যাক। তবে এই সরকার কিন্তু নির্বাচনের পরে আর থাকছে না। আপনারা ভোট দেন কি না দেন, এই সরকার এমনিও যাচ্ছে, অমনিও যাচ্ছে। তবে এই নির্বাচনটি হচ্ছে একটি সাজানো নির্বাচন। এখানে আমাদের দেশের অর্ধেক দলদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধু আওয়ামী লীগ তো না, যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন হচ্ছে। যেই জামাত আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমাদের দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য। আমি জানি আপনারা আরো বিরক্ত রাজনৈতিক সংকটের উপর। আপনারা সংস্কার চান, তবে সংস্কার কিন্তু গায়ের জোরে একতফা করলে টিকে না, ঠিক হয় না। এইটা আমাদের 75-এর পর যারা সামরিক শাসন করেছেন তারাও চেষ্টা করেছে ঠিক সেই গণভোট করে, সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনতে। তাতে কি হয়েছে? তাতে আমাদের গণতন্ত্র আরো দুর্বল হয়েছে। এই গণভোটে পর আমাদের গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে। রাজনৈতিক সংকট, সংঘর্ষ আবার ফিরে আসবে। আজ হোক কাল হোক আবারও আন্দোলন হবে, আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে। গণতন্ত্রের উন্নয়ন হতে সময় লাগে। আমি জানি আপনারা মনে করছেন যে অনেক বছর হয়ে গেছে, তবে আমাদের দেশ কিন্তু এখনো একটি নতুন দেশ, মাত্র 50 বছর বয়স। গণতন্ত্রকে আরো সময় দিতে হবে। আর সংস্কার করতে হলে সকল মানুষ ভোট নিতে হবে, একতফা করলে হবে না। সকল দলকে মতামত নিতে হবে, একতফা করলে হবে না। তাতে আমাদের দেশের গণতন্ত্রের, রাজনীতির কোনো উন্নয়ন হবে না। তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি না করেন, বাংলাদেশের ভালো যদি চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দিবেন না। এটা একটা সাজানো নির্বাচন। এখানে রেজাল্ট কি হবে তারা অলরেডি নির্ধার করে বসে আছে। কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগের থেকেই নির্বাচন কমিশন বলে দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা নাটক। এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই। তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানব না। গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানব না। বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। সেটাই যদি আপনারা চান, আমার অনুরোধ আপনাদের প্রতি যে এই নির্বাচনে ভোট দিবেন না, দিতে যাবেন না, কোনো লাভ হবে না। 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয়, সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা।
এদেশের 94% মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল 70-এর নির্বাচনে। আফসোস, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন, তিনি দেশটাকে সামলাতে পারলেন না। তিনি দেশ সামলাবেন কেমনে, তার দলকেই তো সামলাতে পারলেন না। এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন, যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয়, মানুষ তারা সম্পদের খনি পায়, আমি পেয়েছি ভিন্ন খনি। কিসের খনি আমি এটা বলতে গেলাম না। সম্মানিত ভাইরা, তিনি এও বলেছিলেন, কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব, ডানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই। তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন। অবশ্যই এইভাবে একটি পরিবারে নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না, কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে। এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসনামলে 36,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 10,000 ছিল মুক্তিযোদ্ধা, যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে। তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে। রক্ষী বাহিনীর চাবকের তো নিচে থেকে অনেকে ফিরে আসেনি, কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে। ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও। আল্লাহ তাআলা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহই ভালো জানেন। অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ। আমার কোনো অপরাধ ছিল না। আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি, এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে। কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে, আফসোস নাই। তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত, কোনো আফসোস থাকতো না। কি অবস্থা সৃষ্টি হলো। সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, বাইরেও ছিল না, ঘরেও ছিল না। অথচ 70-এর নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে, ভোট দেন নৌকায়, আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন। হ্যাঁ, ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে, কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাত এসে খুলে দিয়েছে। এরপরে কি হলো বুঝলাম, তারা সব ভালো কাজ করতে পারলেন না। দফায় দফায় ক্ষমতার পালাবদল হলো। দেশের চেহারার একেবারে উন্নতি হয় নাই এটা আমি বলবো না, হয়েছে। তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয়নি। এখানে বসা অবস্থায় আপনারা কোনো গন্ধ পাচ্ছেন কিনা, আমি কিন্তু একটু গন্ধ পেয়েছি। এটা একটা সভ্য জনপদ, এটা আমার গর্বিত দেশের রাজধানী। দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে নগরে শহরে এরকম চলমান প্রবাহমান বহু চ্যানেল আছে, ঝর্ণা আছে, নদী আছে, খাল আছে, ড্রেন আছে, কিন্তু আপনি ড্রেনের পানিও হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে। কেন? তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা কেন দুর্গন্ধের সঙ্গী হব? আমরা কেন পলিউটেড ওয়াটার স্ট্রিমের সঙ্গী হয়ে দুকে দুকে মরব? হাজার রোগ কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে? কপাল আমাদের এই জায়গায়। আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে। সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ। ক্ষমতায় যাওয়ার আগে
অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে এবাদত মনে করি, আমি রাজনীতি করি মানব সেবার জন্য, সেবা আমার ধর্ম। হ্যাঁ, উনি মানব সেবা করেন ঠিকই, শুধু নিজের সেবাটা করেন। তিনিও তো একজন মানব, সেই অর্থে তিনি মানব সেবা করেন। কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না। গত 15.5 বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরো একটু কষ্টের। জানেন সব কিছু, আমি এগুলো রিপিট করতে যাচ্ছি না। আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন? আমি বললাম বলবো, সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জান্নাত। কয় না না, দুনিয়ার ঠিকানা। আমি বললাম যে সেইটা কোনটা বলবো? কয় কোনটা বলবেন মানে? বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে। কয় স্যার আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মৌজ করতে পারেন? বললাম মোটেই আমি মৌজ করছি না। কয় তাইলে কিভাবে বললেন যে শত শত ঠিকানা আছে? আপনি এত ধনী? বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহেরবানি বেশি ধনী। কয় একটু বুঝিয়ে বলবেন? আমি বললাম অবশ্যই। এই যে আপনারা আর আপনাদের সরকার, আপনাদের কারণে কোনো বাড়িতে 1 রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 3 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো বাড়িতে 2 সপ্তাহ, এইরকম করে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে। এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায়? এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না। বুঝতে পারছে যে এর পরবর্তী ঠিকানা তো শেষটা না, আরো কোনটা হয়ে যাবে। এইটা ছিল ভাই আমাদের কন্ডিশন। একটা স্বাধীন দেশে বসবাস করেছি, পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই একটানা দেশে থাকা অবস্থায় 10.5 মাস। অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম, তারা আসতো আমাকে দেখতে। কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না। এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে, তাতে দেশবাসীর কি? না, আমার উপর দিয়ে যায় না, এই কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে। আমি একা মুসলিম ছিলাম না, বলতে গেলে গোটা দেশবাসী, গোটা সমাজই মুসলিম ছিল। তারা আমাদের সবগুলা অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন। বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, কর্মসংস্থানের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের মানব অধিকার, আমাদের নাগরিক অধিকার